ট্রেন চলছে দুরন্ত গতিতে। ট্রেনের জানলা দিয়ে বাইরে তাকালে গ্রাম বাংলার সবুজ ঘাসে ঢাকা প্রান্ত আর সতেজ গাছপালা চোখে পড়ছে। কোথাও বা আবার শস্য শ্যামলা ধানের ক্ষেত নয়ন জুড়িয়ে দিচ্ছে। সুমিত জানালা দিয়ে বাইরের মনোরম দৃশ্যগুলো উপভোগ করছিল। পরিবেশের এই মনোমুগ্ধকর সুমিষ্ট আস্বাদ গ্রহণ করা হয়তো সবসময় সম্ভব হয় না। তাই সুমিত বুক ভরে জোরে শ্বাস নিল। সামনের সিটে মুখোমুখি বসা কুশল বাইরে তাকিয়ে কুশল এক মনে কি যেন ভাবছিল। সুমিত কুশলকে তার ভাবুক অবস্থা থেকে জাগিয়ে তুলে বলল, হই কিরে, কি এত চিন্তা করছিস তুই? কুশল এবার সোজা হয়ে বসে বলল, আজ আমার মনটা না দারুণ খুশি। কি যে ভালো লাগছে তোকে বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ ভাই, আমাকে সঙ্গে নিয়ে আসার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ। সুমিত আর কুশল চলেছে বানেশ্বরপুর গ্রামে। সেখানে সুমিতের মামার বাড়ি। সুমিত আর কুশল পরস্পরের খুব ভালো বন্ধু। কলকাতায় একই কলেজে পড়ে। মাত্র কয়েকদিন আগে তাদের কলেজের পরীক্ষা শেষ হয়ে গেছে। তাই শহরের ঘিঞ্জি পরিবেশের একঘেয়েমি কাটানোর জন্য হাওয়া বদলে বেরিয়েছে দুজনে। প্রথমে দীঘা যাওয়ার প্ল্যান ছিল ওদের, কিন্তু শেষ পর্যন্ত সেটা বাতিল করে সুমিতের সঙ্গে তার মামার বাড়ি যাচ্ছে ওরা। আজ ট্রেনের কামরায় ততটা ভিড় নেই। একজন ঝালমুড়িওয়ালা কামরায় উঠতেই সুমিত তাকে ডাকল, ও ঝালমুড়িওয়ালা দাদা, এদিকে আসুন। ঝালমুড়িওয়ালা কাছে আসতেই দুজনে দু ঠোঙা ঝালমুড়ি নিয়ে মজা করে খেতে লাগলো। এখন সকাল 9টা বাজে, আর কিছুক্ষণের মধ্যেই ধানকুড়ি স্টেশনে নামবে ওরা। সেখান থেকে টোটোতে বানেশ্বরপুর গ্রাম। ধানকুড়ি স্টেশনে নেমে কুশল প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেল। গুনগুন করে গান ধরল কুশল, ও আকাশ সোনা সোনা মাটি সবুজ সবুজ নতুন রঙের ছোঁয়ায় হৃদয়ের স্ট্যান্ডে এসে একজন টোটো চালককে সুমিত বলল, দাদা, বানেশ্বরপুর যাবেন? হ্যাঁ যাবো, মাথা পিছু কিন্তু 20 টাকা করে দিতে হবে বাবু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেব। তারপর ওরা টোটোয় উঠে বসল। টোটোয় যেতে যেতে সুমিত বলল, আরে দীঘা তো অনেকবারই গেছিস, তার বদলে একবার এই সরল গ্রাম্য পরিবেশে এসে কেমন লাগছে বল? সত্যি ভাই, দেখ আমি শহরের ছেলে, গ্রামে এই প্রথমবার আসছি। মুক্ত বাতাস সেবন করে মেরা দিল খুশ হো গিয়া। সুমিত মাঝে মধ্যে কবিতা লেখে। সে বলে উঠল, আমার নিজের লেখা একটা কবিতার কয়েকটা লাইন শুনবি? নিশ্চয়ই, এই শান্ত নিরিবিলি পরিবেশে কবিতা শুনতে তো ভালোই লাগবে। তুই শোনা। প্রকৃতি নিয়েই লেখা একটা কবিতা, তাহলে শোন। সুনীল আকাশ মাঝে ভাসে শুভ্র মেঘের রাশি, স্নিগ্ধ হাওয়ায় মন ভেসে যায় কর্ণে মধুর বাঁশি। দিগন্ত থেকে দিগন্ত জুড়ে সোনা রোদের খেলা, রং বেরঙের ফুল ফুটেছে প্রজাপতিদের মেলা। জানি না কোন অচিনপুরে রাজকন্যার বাস, গ্রহণ কবে করবে মোরে মিটবে মনের আশ। ক্যা বাত, চমৎকার। এই যে দেখছি প্রকৃতি প্রেমের সঙ্গে নারী প্রেম একেবারে একাকার রে ভাই। ওই একটু আধটু ভাব এসে যায়, ওই আর কি। কিছুক্ষণের মধ্যে সুমিত আর কুশল সুমিতের মামার বাড়িতে পৌঁছে গেল। সুমিতের দাদু দিদিমা এখনো জীবিত আছেন। সুমিত আর কুশলকে সাদরে অভ্যর্থনা জানালো তারা। দুপুরে খাওয়ার আয়োজন ছিল দারুণ। দই, কাতলা, ভেটকি, পাতুরি, খাসির মাংস দিয়ে ঠেসে খেয়ে কুশল ঠেকুর তুলে বলল, ও একেই বলে মামার বাড়ির যত্ন আদর। উফ। খাওয়া দাওয়ার পর খানিকটা ঘুমিয়ে পড়েছিল ওরা। ঘুম ভাঙতেই দেখে এক রাশ কালো মেঘ আকাশে বাধা বেঁধেছে। এই আজকের মতো বাইরে বেরোনোর দফা শেষ একদম। এক্ষুনি বৃষ্টি এলো বলে। কুশলের মুখের কথা শেষ হতে না হতেই
মুষলধারে বৃষ্টি নামল। অগত্যা কি আর করা যায়, দুজনে উঠে এসে বাইরের ঘরে এলো। সুমিতের দাদু মৃগেনবাবু বেশ রসিক লোক, দারুণ গল্প বলতে পারেন। ওদের দুজনকে দেখে বলল, এসো এসো মানিক চোর, এখানে এসে বসো। যা দুর্যোগ নেমেছে তাতে কোথাও যেতে তো আর পারবে না। গরম গরম বেগুনি ভাজা হচ্ছে, তার সঙ্গে মুড়ি আর চা খেতে খেতে বর্ষাই বরং উপভোগ করো। হ্যাঁ, তার সাথে যদি একটা ভূতের গল্প শোনাও তাহলে তো সন্ধেটা জমে যাবে। বেশ তো বেশ তো, আজকে বরং আমি আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা গল্পের আকারে বলছি। হ্যাঁ, শোনো তাহলে। সুমিত আর কুশল জাকিয়ে বসল। এই সময় মামার বাড়ির কাজের লোক গরম গরম বেগুনি, মুড়ি আর চা দিয়ে গেল তিনজনের জন্য। মৃগেনবাবু বলতে শুরু করলেন, যখনকার কথা বলছি আমার বয়স তখন ওই 15 কি 16 হবে। হ্যাঁ, উঠতি যৌবন বয়স তখন। শরীরে নতুন শক্তি আর মনে অদম্য উৎসাহ, যে কোনো কাজেই অফুরন্ত আগ্রহ। আর গ্রামের তখনকার পরিবেশ এখনের থেকে অনেকটাই আলাদা ছিল। জনবসতি এত ঘন ছিল না। গ্রামের বেশিরভাগ জায়গায় নানান রকম গাছগাছালিতেই ভর্তি ছিল। আমাদের গ্রামের উত্তর দিকে বসতি যেখানে শেষ হচ্ছে, তারপরই শুরু হচ্ছে বিঘার পর বিঘা খোলা জমি। বছরে একবারই ধান চাষ হতো তখন, বাকি সময় ফাঁকাই পড়ে থাকতো। তার মধ্যে আবার কিছু জমিতে চাষাবাদও হতো, আর কিছু জমি সারা বছরই ওই ফাঁকা পড়ে অবস্থাতেই থাকতো। ফাঁকা পড়ে থাকার কারণে আগাছার জঙ্গলে ভরে যেত জমিগুলো। এই কয়েকশো বিঘা জমি নিয়েই বিস্তীর্ণ মাঠের নাম ছিল শোলা চকের মাঠ। শোলা চকের মাঠটার চারিপাশ মৌজা বাঁধ দিয়ে ঘেরা। বাঁধের অন্যদিকে আরও একটা ফাঁকা মাঠ ছিল, তার নাম গড় খালির মাঠ। বাঁধের পাশেই কাটা খালটা বাঁধের গা বরাবরই বিস্তৃত ছিল। খালের জলে কচুরি পানা ভর্তি হয়ে থাকতো সব সময়। মৌজা বাঁধের পশ্চিম দিকে আমাদের একটা পচা ডোবাও ছিল। খালের সঙ্গে সংযোগ থাকায় ওই ডোবায় প্রচুর মাছ পাওয়া যেত। বিগত কয়েক বছর ধরে সেখানে মাছ ধরাও হয়নি। সে বছর আমার বাবা ঠিক করলো ডোবা সেচে সব মাছ ধরে বিক্রি করবে। এই মতো আমার বাবা আমাকে বলল, সারা রাত দমকল চালিয়ে রাখতে হবে। খুব ভোর থেকে পাঁক থেকে মাছ ধরে ফেলবো, তারপর বাজারে বিক্রি করতে নিয়ে যাব। রাতে তুই আমার সাথে এই ডোবার পাশে বানানো তাঁবুতে থাকবি। কথাটা শুনে আমার বেশ আনন্দই হলো। চাষে পাম্পের ব্যবহার তখন সবে শুরু হয়েছে। আমাদের বাড়িতেও তখন চাষের জন্য ভিলিয়াস কোম্পানির পাম্পিং মেশিন কেনা হয়েছিল। আমার বাবা সেটাকে দমকল বলতো। পাম্পিং মেশিনটা বেশ ভারী ছিল, তাই দড়ি বেঁধে বাঁশের সাহায্যে দুজন মিলে বয়ে নিয়ে যেতে হতো সেই পাম্পিং মেশিনটাকে। চাষের জল সেচের জন্য দমকলটা যখনই চালানো হতো আমার মনটা বেশ খুশি হয়ে উঠত। ছোটবেলায় আমার খুব মাছ ধরার নেশাও ছিল। বাড়িতে না জানিয়ে বন্ধুদের সঙ্গে ছিপ কিংবা জাল নিয়ে মাঝে মধ্যেই খালে বিলে মাছ ধরে বেড়াতাম। বাবা যখন মাছ ধরার প্রস্তাবটা দিল তখন থেকে মনটা আনজান করতে লাগলো। ডোবায় মাছ ধরার জন্যই আর কি। তার উপর সারা রাত তাঁবুতে কাটানোর রোমাঞ্চকর অভিজ্ঞতাও হবে ভেবে শরীরে একটা আলাদাই শিহরণ অনুভব করলাম। আমাদের মাছ ধরতে যাওয়ার ব্যাপারে পাড়ার সবাইকে বলে বেড়াতে লাগলাম। মাছ ধরার কথা শুনে আমার সমবয়সী বন্ধু উপেন বলল, আমিও যাব তোদের সাথে, আমাকে সঙ্গে নিতে বল না তোর বাবাকে, আমিও মাছ ধরতে যাব, আমারও তো খুব ভালো লাগে মাছ ধরতে। আমি বাবাকে উপেনের কথা বললাম। বাবা, উপেন আমাদের সঙ্গে যাবে বলছে, তুমি কি ওকে সঙ্গে নিতে রাজি আছো? হ্যালো বন্ধুরা,
আজ আমি 1xBet নামে একটি অ্যাপ সম্পর্কে বলছি, যেটা সবচেয়ে বিশ্বস্ত। বিখ্যাত পিএসজি ও সিরিয়া এখানে স্পন্সর। এশিয়া কাপ চলছে, এটাই ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত সুযোগ। এখানে সমস্ত ক্রিকেট, ফুটবল ও অন্যান্য ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবে ও স্কোরের ভবিষ্যদ্বাণী করে নগদ জিততে পারবে, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এছাড়াও এখানে রয়েছে বর্তমানের বিখ্যাত চিকেন রোড ও ক্রাশ গেম সহ বিভিন্ন ধরনের গেমস, যেগুলো খেলে রয়েছে খুব সহজেই অর্থ জেতার সম্ভাবনা। তোমরা কি নতুন? তাহলে মাত্র 300 দিয়েই তোমরা এখানে খেলা শুরু করতে পারো। BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ, অন্যান্য পুরস্কার রয়েছে প্রত্যেকদিন। তবে আমার সাবস্ক্রাইবাররা রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড বইমেলা ব্যবহার করলে প্রথমবার জমাতে পারবে 12,000 পর্যন্ত ফ্রি স্পিন। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে 1 মিনিটে জেতা রাশি তুলে নিতে পারবে। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, তুমিও ব্যবহার করতে পারো। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের লিঙ্ক থেকে অথবা গুগলে 1xBet সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড বইমেলা ব্যবহার করে রেজিস্ট্রেশন করো এবং বোনাস পাও। প্রস্তাবটা শুনে বাবা রাজিও হয়ে গেল। বাবা বলল, উপেনের বাবা গিরিশ তো আমাদের সঙ্গে যাবে। গিরিশ যদি রাজি থাকে তাহলে আমারও আপত্তি নেই। তাছাড়া রাত বিরেতে আমরা সংখ্যায় বেশি জন থাকলে শক্তি আর সাহস দুটোই বাড়বে, কাজের সুবিধা হবে। তোর গিরিশ কাকার কাছে গিয়ে জিজ্ঞেস কর, রাজি থাকলে সময় মতো তৈরি থাকতে বলবি। গিরিশ কাকা উপেনকে সাথে নিতে রাজি হয়ে গেল। গিরিশ কাকাও বলল, ঠিক আছে, সঙ্গে চলুক। উপেন তো মাছ ধরতে পটু, তাছাড়া তোর আরো একজন সঙ্গী হবে। আমি উপেনকে সেই কথাই জানালাম। উপেন খুব খুশি হলো। উপেন আমাকে বলল, বেশ জমিয়ে চড়ুইভাতি করা যাবে। হ্যাঁ, কি বলিস মৃগেন? তারপর বড় বড় মাছ ধরা, কি যে রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে আমার, তোকে আমি বলে বোঝাতে পারবো না ভাই। দারুণ মজা হবে। আমিও তার সঙ্গে একমত হই বললাম, অনেক মাছ ধরতে পারলে আরো বেশি মজা হবে, বুঝলি? দুপুরে খাওয়া দাওয়া শেষে আমি বাবাকে বললাম, কি কি সরঞ্জাম নিয়ে যেতে হবে বলো বাবা, এবেলা বরং রেখে আসি সেগুলো। বাবা কি কি জিনিস ডোবার কাছে নিয়ে যেতে হবে সেগুলো বলে দিল। আমি আর উপেন বাবার নির্দেশ মতো বিকেলবেলা বাঁশ, দড়ি, খড়, ত্রিপল, হ্যারিকেন নিয়ে ডোবার কাছে চলে এলাম। বাবার গিরিশ কাকা মিলে পাম্প মেশিন নিয়ে এলো। বাঁশগুলো দিয়ে 3 কোনা তাঁবুর মতো করে ত্রিপল চাপিয়ে দেওয়াও হলো। তাঁবুর ভিতর শুকনো খড় দিয়ে গদি করে বিছানা পেতে ফেললাম। তারপর ডোবার কচুরি পানাগুলো পরিষ্কার করতে লেগে বললাম। আমরা সব ব্যবস্থা করে আমরা সবাই ডোবার পাশে ঘাসের উপরে বসে বললাম। আমি বাবাকে এবার জিজ্ঞেস করলাম, এখন থেকে দমকল চালিয়ে রাখলে ভোরের আগে সব জল তুলে ফেলা যাবে তো বাবা? বাবা আমাকে আশ্বস্ত করেই বলল, হ্যাঁ হ্যাঁ, আরামসে হয়ে যাবে। তুই এক কাজ কর, উপেনকে নিয়ে পাইপ মেলে দে, আর গিরিশ দমকল মেশিন চালু করুক। উপেন আর আমি দুজনে মিলে জল যাওয়ার পাইপ মেলে দিলাম মাঠের দিকে। গিরিশ কাকা দমকল মেশিন চালু করে দিল। সময়টা গরমকাল। সূর্যি মামা গোধূলি লগ্নের আগেই অদৃশ্য হয়েছে দিগন্তের নিচে। কালো দৈত্যের মতো ঘন আধার ঘনিয়ে আসছে চারিপাশে। পাখিরা কিচিরমিচির শব্দ করতে করতে নিজ নিজ নীড়ে ফিরছে। দক্ষিণা বাতাসে তরু দলের হিল্লোল মনকে সতেজ করে তুলছে। সুখ স্বপ্নের বিভরতায় অন্যমনস্ক হই তাঁবুর দিকে ফিরে আসছিলাম আমরা দুজনে। এমন সময় উপেন আমার হাত ধরে আজকে একটা টান মারল। আমি টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলাম। ব্যাপারটা বুঝতে না পেরে হতচকিতই হয়ে গেলাম। তখন আকাশে আবজা চাঁদের আলো সবে ফুটতে শুরু হয়েছে। উপেনের হাতের আঙুলের নির্দেশ মতো তাকিয়ে দেখি ঘোড়া তুলে আছে বেশ বড় একটা আকম্মা সাইজের কাল কেউটে সাপ। মুহূর্তের অসতর্কতায় গায়ের উপর পা দিলে আর রক্ষে থাকতো না। 100 বলেই একেবারে ছবি হওয়ার বিরাট সম্ভাবনা ছিল। ঠিক সময় উপেন আমাকে টেনে সরিয়ে এনেছে। বড় বিপদ থেকে উদ্ধার পেলাম। সাপটা ফোঁস ফোঁস করে খানিকক্ষণ নিজের রোয়াব দেখালো, তারপর আস্তে আস্তে দূরে অন্ধকারে মিলিয়ে গেল। একটা বড় শ্বাস ছেড়ে স্বস্তি পেলাম। উপেন এবার বলল, খুব সাবধান ভাই, এই অন্ধকারে খুব সতর্কভাবে চলাফেরা করতে হবে। একটু অসাবধানতার ফল কিন্তু মারাত্মক হবে। সে আর বলতে, টর্চ ছাড়া কোথাও বেরোবো না। ধুধু মাঠের মধ্যে শুধুমাত্র আমাদের হ্যারিকেনের আলোটা টিপ টিপ করে জ্বলছিল।
ফাঁকা মাঠের উপর দিয়ে হু হু করে হাওয়াও ছুটে আসছে। গরমের আবহাওয়ায় শীতল বাতাস গায়ে লাগাতে বেশ আরামই বোধ হচ্ছিল, কিন্তু সেই হাওয়ায় তাঁবুতে থাকা হ্যারিকেন দুটোও দুলছিল। ভয় হচ্ছিল বাতাসের তোড়ে হ্যারিকেন যেন নিভে না যায়, বাতাসের বেগে আছাড় খেয়ে না পড়েও যায়। ডোবার বাড়ি তাল গাছ, শিশু গাছ, পলাশ গাছ এবং শিরীষ গাছের সমারোহ। গাছগুলো যেন একে অপরকে জড়িয়ে দাঁড়িয়ে আছে। এছাড়া এক পাশে কলা গাছের জঙ্গল আর অন্য পাশে বাঁশ ঝাড়। ডোবার চারিদিকের পাড়ের উপর ছোট ছোট লতা গুলবের ঝোপঝাড় ভর্তি। আমার বাবা আর গিরিশ কাকা রান্নার তোড়জোড় শুরু করলো। আমার বেশ ভালোই লাগছিল পরিবেশটা। উপেন আর আমি রান্নার জোগাড় দিতে দিতে কি মাছ বললে কিভাবে কি রান্না হবে সেই নিয়েই আলোচনায় মেতে উঠলাম। জ্যোৎস্নার জোর একটু বাড়তেই ডোবার চারিদিকের পাড়ের গাছগাছালির ছায়া জলের উপর পড়ে মায়াবী সংকেত তৈরি করছিল। ডোবার যেদিকে খোলা মাঠ ছিল সেদিকে ফাঁকা অংশ দেখে বাঁশের তাঁবু করা হয়েছিল। তাঁবুর পিছন দিকটায় ঘাস গুলমে ভরা খোলা শোলা চকের মাঠ। মৌজ বাঁধের উপরেও ছিল বট অশ্বত্থের গাছের সারি। মৌজা বাঁধ ধরে খানিকটা এগিয়ে গেলেই বাঁধের পাশে নির্জন একটা শ্মশান ছিল। লোক বসতি কাছাকাছি ছিল না। এই শ্মশানে আমাদের গ্রামের মানুষরা মরা পোড়াতেও আসতো না। জেলে পাড়ার লোকেরা ওই শ্মশানে মরা পোড়াতে আসতো, তবে সেই শ্মশানের বিশেষ দুর্নাম ছিল না। তাই বেশ নিশ্চিন্ত মনে রাতে ডোবার পাশে থাকা স্থির হয়েছিল। বেশ খানিকক্ষণ পর রান্না বান্নাও শেষ হলো। কয়েকদিন আগে পূর্ণিমা ছিল, তাই হাত ভাঙা চাঁদটা রাতের আকাশ থেকে উঁকি দিচ্ছিল। শশধরের গা বেয়ে ঝরে পড়া আলো একটা মায়াবী পরিবেশ সৃষ্টি করেছিল। একটানা ঝিঝি পোকার ডাকটা যে কোন দিক থেকে আসছিল তা বোঝা যাচ্ছিল না। সে রাতে রান্না হয়েছিল মুগ ও মুসুরের ডালের খিচুড়ি আর ডিম ভাজা। কলা পাতার উপর গরম গরম খিচুড়ির সঙ্গে দেশি মুরগির ডিম ভাজা চেটে বুটে খেয়ে দারুণ তৃপ্তি হলো। ঘরের বিছানায় শুয়ে পড়লাম। গিরিশ কাকা টর্চ নিয়ে চারিদিকে একবার টহল দিতে বের হলো। পাম্প মেশিন চলতেও থাকলো। তাঁবুর ফাঁক দিয়ে দূরের ধূসর চাদরে মোড়া আকাশের চিত্রপটে কিছু জোনাকির আলো চোখে পড়ছিল। জোনাকিদের জলা নেবার দিকে তাকিয়ে থাকতে থাকতে নানান রকম কথা কল্পনা করছিলাম। আমি উপেনকে বললাম, ডোবাতে কতগুলো মাছ আছে আন্দাজ করতে পারিস? মাছগুলো যেভাবে ঘাই দিচ্ছে দেখে তো মনে হয় ভালোই বড় মাছ আছে, আর তার পরিমাণও অনেকটাই হবে। খানিকক্ষণ ঘুমিয়ে নে, ঘন্টাখানেক পরে উঠে পাহারা দিতে হবে। জল কমলেই মাছ লাফিয়ে ডাঙায় উঠে পড়তে পারে, তখনই সেগুলি ধরতে হবে। গল্প করতে করতে আমার একটু তন্দ্রা মতন এসে গিয়েছিল। ঘুম ছুটে গেল গিরিশ কাকার ডাকাডাকিতে। উঠে গিয়ে দেখি গিরিশ কাকা বাঁধের উপর একটা কচ্ছপ ধরে রেখেছিল। বেশ বড় সাইজের কচ্ছপ। বহুদিন ধরে হয়তো ডোবাতেই বাস করছিল। ডোবায় মাছ ধরা হবে বুঝতে পেরে বাথটবকে খালে পালাচ্ছিল। এখনকার দিনে কচ্ছপ ধরা নিষিদ্ধ হলেও সে সময় কোনো বিধি নিষেধ ছিল না। কচ্ছপ পেয়ে খুব আনন্দই হচ্ছিল। গিরিশ কাকা বলল, আরো কচ্ছপ থাকতে পারে, লক্ষ্য রাখতে হবে। তারপর সেই মুখ লুকিয়ে ফেলা কচ্ছপকে নিয়ে তাঁবুর পাশে বড় হাঁড়িতে রেখে বড় চুবড়ি দিয়ে ঢাকা দেওয়া হলো। বেশ খুশি মনে আবার তাঁবুর মধ্যে গিয়ে শুয়ে পড়লাম। রাত তখন গভীর। হঠাৎ চাপা ও অস্বস্তিতে আমার ঘুমটা ভেঙে গেল। কেমন যেন ঘুমোট লাগলো আবহাওয়াটা। পাশের দিকে একবার দেখবার চেষ্টা করলাম। হ্যারিকেনের আলোর জোর কমানোই ছিল, তবুও বুঝলাম যে আমার বাবা রূপেন তখনও ঘুমাচ্ছে। কিন্তু গিরিশ কাকা তাঁবুর ভিতর আর নেই। দমকলের আওয়াজটাও শোনা যাচ্ছে না কেন সেটাই ভাবছিলাম। কাউকে না ডেকে তাঁবুর ভিতর থেকে টর্চটা নিয়ে বাইরে বের হলাম। নিশ্চয়ই গিরিশ কাকা দমকল মেশিন চালাতে বাইরে এসেছে। কিন্তু বাইরে বেরিয়ে দেখলাম দমকল বন্ধ হয়ে গেছে, কেউ কোথাও নেই। তবে কি গিরিশ কাকা প্রকৃতির ডাকে সাড়া দিতে মাঠের দিকে গেছে, অথবা কচ্ছপের খোঁজে ঘুরছে? টর্চ নিয়ে বেরিয়েছিলাম। সন্ধ্যাবেলার ঘটনার কথা মনে রেখে সতর্কভাবেই পা ফেলছিলাম। ডোবার দিকে আলো ফেলে দেখলাম এখনও অনেকটা জল রয়ে গেছে।
কটা বাজে সেটা বুঝতে পারলাম না। দমকলটা চালাতেও চেষ্টা করলাম, দড়িটা পেঁচিয়ে জোরে টান মারলাম, একবার দুবার তিনবার, না কিছুতেই চালু করতে পারলাম না। আমি দরদর করে ঘামতে শুরু করেছিলাম। কেন জানি না আমার মনে হচ্ছিল চলতে শুরু হলেই দমকল মেশিনটাকে কে যেন বারবার বন্ধ করে দিচ্ছিল। হঠাৎ আমার কানের পাশ দিয়ে শোঁ শোঁ করে জোরে বাতাস বয়ে গেল। খিক খিক করে কার যেন চাপা হাসির শব্দও শুনতে পেলাম। কলা বাগানের দিকে তাকিয়ে দেখি সাদা কাপড় পরা কে যেন একটা দাঁড়িয়ে আছে। দমকা হাওয়ায় তার সাদা শাড়ির আঁচল পট পট করে উঠছিল। কি ওখানে? নিজের শরীরটা হালকা লাগলো। কাঁপা কাঁপা হাতে টর্চের আলো সেখানে ফেলতেই কাউকেই আর দেখতে পেলাম না। ভয় ভয় ভাবটাও একটু কমই হলো। ভাবলাম হয়তো কলা গাছের পাতা বাতাসে দোল খাচ্ছিল। আমি মনের ভুল ভেবে ব্যাপারটা নিয়ে অত শত আর ভাবলাম না। আসলে অশরীরী সম্বন্ধে কোনো সমক্ষ ধারণা আমার তখন ছিল না। অকস্মাৎ আমার বাবার কণ্ঠস্বরে চমকে গেলাম আমি। আমার বাবা বলল, কিরে দমকল বন্ধ হয়ে পড়ে আছে, ভোর থেকে মাছ ধরা শুরু হবে কি করে? তাহলে সরে আয় তুই, আমি দেখি চালাতে পারি কিনা। আমি সরে এলে আমার বাবা দমকলের দড়ি টেনে চালু করতে চেষ্টা করলো। এবার কিন্তু অনায়াসেই দমকল চলতেও শুরু করলো, কিন্তু জল উঠছিল না। বাবা বলল, নিচের জল ওঠার সাকশন পাইপটা দেখতে হবে, নিশ্চয়ই জঞ্জাল জাতীয় কিছু আটকেছে। তাহলে নিচে নেমে আমি দেখছি যে কি হয়েছে। তোকে নামতে হবে না, তুই বরং ওপর থেকে আলো দেখা, আমি জলে নামছি। তারপর আমার বাবা জলে নেমে হাত ডুবিয়ে পাইপের মুখটা দেখতে লাগলো। হঠাৎ বাবা একটা তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠল। আমি ভয় পেয়ে বললাম, কি হয়েছে বাবা? ভূপেন চিৎকার শুনে তাঁবুর ভিতর থেকে বেরিয়ে এসেছে। টর্চের আলোয় দেখলাম বাবার হাতে মাছের কাঁটা ফুটে আছে। বাবার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। জল থেকে উঠে সে কাঁটা ছাড়িয়ে নিল বাবা। একটা বড় মাছের কঙ্কাল গেঁথে গিয়েছিল বাবার হাতে। কি বিশ্রী দুর্গন্ধ মাছটির। বাবাকে পাড়ে বসিয়ে রেখে উপেন আর আমি এবার দমকল চালু করলাম। জল উঠতে শুরুও করলো। হঠাৎ খেয়াল হলো গিরিশ কাকা এখনো ফিরল না। মুখটা এক অজানা আশঙ্কায় ধরাস করে কেঁপে উঠল। রাতের পরিবেশটা থমথমে হয়ে উঠেছে। সবাই মিলে আশেপাশে টর্চ নিয়ে দেখলাম, কিন্তু গিরিশ কাকা কোথাওই নেই। হঠাৎ একদল শিয়াল দলবদ্ধভাবে করুণ সুরে ডেকে উঠল একটু কাছেই। শিয়ালগুলোর জ্বলন্ত চোখগুলো মনের ভিতর যেন ভয় জাগানোর চেষ্টা করছিল। আমি যথাসম্ভব নিজেকে শক্ত রাখার চেষ্টা চালিয়েই যাচ্ছিলাম। আমি অস্থির গলায় চেঁচিয়ে গিরিশ কাকাকে ডাকতে লাগলাম, গিরিশ কাকা, ও গিরিশ কাকা, গিরিশ কাকা কোথায় তুমি? বাবা কি তাহলে ঘরে ফিরে গেল নাকি? তা কি করে সম্ভব? গেলে অন্তত আমাকে বলে যেত, আর তাছাড়া একা একা যাবেই বা কেন? বলতে বলতে বাবা জল খেতে তাঁবুর ভিতরে ঢুকেই চমকে উঠল। চেঁচিয়ে আমাদেরকে ডাকলো, মৃগেন, উপেন, তাড়াতাড়ি এখানে আয়। আমরা দুজনে দৌড়ে এলাম তাঁবুর কাছে। হ্যারিকেনের জোর কমানোই ছিল। সে মৃদু আলোয় দেখলাম খড়ের গদিতে কে একজন শুয়ে আছে। আলোর জোর বাড়িয়ে যা দেখলাম তাতে আমাদের বিস্ময়ের অন্ত রইল না। তাঁবুর ভিতর শুয়ে আছে গিরিশ কাকা। এ কি করে সম্ভব? আমি যখন উঠলাম তখন তো কাকা তাঁবুর ভিতরে ছিল না। আমরা সবাই মিলে গিরিশ কাকাকে ডেকে তোলার চেষ্টা করলাম, কিন্তু কি আশ্চর্য যে কিছুতেই জাগাতে পারলাম না তাকে। যেন নেশার ঘোরে রক্তচক্ষু একবার খুলেই আবার পাশ ফিরে শুয়ে বলল। গিরিশ কাকার হাতে পায়ে মুখে রক্ত আর কিছুটা আঁশ লেগেছিল। গোটা তাঁবুর ভিতরটা কেমন যেন একটা আস্তে গন্ধে ভরে গিয়েছিল। নিঃশ্বাস প্রশ্বাস ঠিক চলছে, কিন্তু জাগছে না। গিরিশ কাকার একটু চোলাই মদের নেশা করার অভ্যাসও ছিল, এটা আমরা সবাই জানতাম। ভাবলাম হয়তো চুপি চুপি তাঁবুর বাইরে গিয়ে সেটাই খেয়েছে। অতিরিক্ত নেশার জন্য অগরে ঘুমিয়েও পড়েছে। গিরিশ কাকাকে পাওয়া গিয়েছে এটা দেখে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমরা, কিন্তু কয়েকটি বিষয় মনের মধ্যে খটকা রয়েই গেল। হাঁড়ির মধ্যে ধরে রাখা কচ্ছপটিও
অদৃশ্য হয়ে গিয়েছিল। আমি তো সবার শেষে তাঁবু থেকে বেরিয়েছি, তখন বাবা ফিরে আসেনি তো। তাঁবুর ভেতর ঢুকলো কখন? যখন আমার হাতে কাঁটা ফোঁটা নিয়ে ব্যস্ত ছিলাম, সেই ফাঁকে হয়তো ফিরেছে। সেটা না হয় হলো, কিন্তু কাকার গায়ে হাতে রক্ত এবং আঁশ এলো কোথা থেকে? আর ডোবার জলে কিসেই বা এরকমভাবে মাছ খেয়েছে বলো তো? তবে কি কোনো ভয়ানক জলজ প্রাণী আছে আমাদের ডোবার মধ্যে? ব্যাপারটা তো বুঝতে পারছি না, কচ্ছপটা উধাও হলো কি করে? সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আমি আর ওই চাপা কলকলে হাসি আর সাদা শাড়ির কথাটা বাবাকে বললাম না, হয়তো ভয় পেতে পারে। উপেনকেও জানালাম না। যদিও অতি প্রাকৃত শক্তির অস্তিত্বে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই আমার যে ছিল, সেই মুহূর্তে সঠিকভাবে নির্ধারণ করা আমার পক্ষে আর সম্ভব ছিল না। অজানা এক আশঙ্কায় আমার গা শিরশির করে উঠল। বিরাট বড় শোলা চকের মাঠের সব জমির ফসল উঠে গেছে, খা খা করছে চারিদিক। মনে হচ্ছিল দূরে আবজা গাছের অবয়বগুলো যেন কালো প্রাচীর তৈরি করেছে। তিনজনে জেগে বসে রইলাম। আমার বাবা একটা ট্যাপ ঘড়ি সঙ্গে করে নিয়ে গিয়েছিল। ঘড়িতে তখন ওই রাত প্রায় 2টো বাজে। ডোবার জল ধীরে ধীরে কমছিল। মেঘমুক্ত আকাশে অর্ধচন্দ্রের আলো কোমল ধারায় পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ছে। বাতাস তত জোরে বইছে না, তা সত্ত্বেও হঠাৎ ওপারের বাঁশঝাড়টা কেমন যেন একটু দুলেই উঠল। কেউ যেন বাঁশঝাড়ে লাফিয়ে নামলো। একটা রাত ছোড়া পাখি যেন কর্কশ কণ্ঠে ধমকে উঠল। ঝিঝি পোকা ডাকছে অনবরত, কিন্তু দমকলের আওয়াজে ততটা শোনা যাচ্ছে না। হঠাৎ উপেন বলল, এই দেখ দেখ মৃগেন, বড় একটা শোল মাছ কেমন লাফিয়ে ডাঙায় উঠে পড়লো। আমিও দেখলাম, সত্যি পাকার মোটা শোল মাছটা ডাঙা থেকে আবার জলে লাফিয়ে পড়লো। তারপর আরও কয়েকটি মাছ লাফিয়ে ডাঙায় উঠে আবার ঝপাং করে জলে পড়লো। এবার বাবা বলল, আসলে অনেক বছর জল সেচে মাছ ধরা হয়নি তো, এই পুরনো মাছগুলো রয়ে গেছে। ভালোই হবে, অনেক মাছ পেলে রাত জেগে পরিশ্রমের দাম পাওয়া যাবে। বড় সাইজের মাছগুলো তো বেশ চড়া দামে বিক্রি করতে পারবো। তিনজনে বসে কথাবার্তা বলার সময় হঠাৎ উপেন উঠে প্রকৃতির ডাকে সাড়া দিতে পাশের দিকে গেল। এমন সময় আমার একটা বড় শোল মাছ লাফিয়ে উঠতেই আমার বাবা ডোবার পাশ দিয়ে নেমে গেল। আমি টর্চের আলো দেখাচ্ছিলাম। আমার বাবা মাছটার দিকে হাত বাড়াতেই একটা লম্বা বড় কালো কঙ্কালের হাত ছো মেরে মাছটাকে কেড়ে নিল। সেই হাতে চামড়ার বদলে দলা দলা পচা গলা মাংস লেগে আছে। মনে হলো বাঁশঝাড়ের দিক থেকেই লম্বা হাতটা বের হয়ে মাছটা কেড়েছে। বাঁশবন থেকে কচর মচর শব্দ ভেসে এলো। আমার বাবা ভয় কাঁপতে লাগলো। মাথা কাজ করছিল না বাবার। আমারও তখন পিলে চমকে গেছে। আমি তবু সাহস করে চেঁচিয়ে বললাম, বাবা, বাবা উঠে এসো, তাড়াতাড়ি উঠে এসো। আমার কথায় সচকিত হয়ে কাদা মারিয়ে কোনো রকমে উঠে এলো আমার বাবা। চারিদিকে কেমন মাছ পচা দুর্গন্ধে ভরে গেছে। কিন্তু উপেন কোথায় গেল? বাইরে থেকে এখনো ফিরেনি সে। বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল। ভূতের পাল্লায় পড়ে অশুভ কিছু ঘটলো না তো? এমন সময় আবারও একদল শিয়ালের উল্লাস শোনা গেল। আমি বাবাকে সঙ্গে নিয়ে ছুটতে ছুটতে উপেনের নাম ধরে ডাকতে লাগলাম, উপেন, উপেন, কোথায় তুই? এই সারা দে। এদিক ওদিক দেখতে দেখতে একটা জায়গায় চোখ পড়তেই আতঙ্কিত হয়ে বললাম। পিঠের শির দ্বারা দিয়ে হিম শীতল স্রোত বয়ে গেল। দেখলাম উপেন চিৎপাত হয়ে শুয়ে আছে, আর তার বুকের উপর ঝুঁকে আছে পচা বিভৎস মূর্তি একটা। কত বিক্ষত মুখ থেকে রক্ত ঝরছে। নাকের বদলে গোল গর্ত, চোখ সামনের দিকে ঠেলে বেরিয়েছে। উন্মুক্ত দুপাটি দাঁত কামড় বসাতে প্রস্তুত। মুখ দিয়ে এক অপার্থিব ভয়ানক আওয়াজ বেরিয়ে আসছে। হয়তো সে উপেনকে কামড়াতেই যাচ্ছিল, কিন্তু আমাদের পায়ের শব্দ শুনে তার শরীর না ঘুরে শুধু মাথাটাই ঘুরল। আমার বাবা জ্বলন্ত হ্যারিকেনটা হাতে নিয়েই এসেছিল। আমার হাতে ছিল টর্চ। সেই মুহূর্তে কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিলাম আমি। বিভৎস মূর্তিটা উপেনকে ছেড়ে এবার আমার দিকে ঘুরে তাকালো।
বিকট বিচ্ছিরি ভাবে হাসতে হাসতে এগিয়ে আসছিল আমার দিকে। আমার পা দুটো যেন মাটিতে আটকে গিয়েছিল, কিছুতেই সরাতে পারছিলাম না। চাঁদের আলো নিভে গিয়ে কোথা থেকে একরাশ কালো ধোঁয়ার মতো অন্ধকার যেন চারিপাশে ঢেকে ফেললো। আমার সঙ্গী ফিরল আমার বাবার চিৎকারে, সরে আয় ব্রিগেড, সরে আয়। আমি সভয় কয়েক পা পিছনে পিছিয়ে গেলাম। ঠিক সে সময় আমার বাবা হ্যারিকেনের একটু কেরোসিন ঢেলে নিয়ে কাঁধের গামছাটাতে আগুন ধরিয়ে ছুড়ে দিল কুৎসিত প্রেতাত্মার দিকে। আর তার সঙ্গে বাবা মা কালীর নাম জপ করতে লাগলো জোরে জোরে। আগুন গায়ে পড়তেই প্রেতাত্মা থমকে গেল, তারপর একটা আর্তনাদ করে নিমেষের মধ্যেই অদৃশ্য হলো। আমি তখন একটু ধাতস্থ হয়েছি, ওপেনকে টেনে পাঁজা কোলা করে তুলে তাঁবুর কাছে নিয়ে এসেছি। দমকলও বন্ধ হয়ে গিয়েছিল। ডোবায় তখন অদ্ভুত এক দৃশ্য। ছোট বড় নানা অশরীরীরা লম্বা লম্বা হাত দিয়ে মাছ ধরে খাচ্ছে। কোনো হাতটা এসেছে পাড়ের তাল গাছ থেকে, আবার কোনোটা বাঁধের বট কিংবা অসত্য থেকে। আসতে দুর্গন্ধে টেকা দেয়। ডোবার তলায় যে অল্প জল ছিল সেটা লাল হয়ে উঠেছে। মিশাজগুলো আমাদের দেখে অট্ট হাসিতে ফেটে বলল। আমি স্পষ্টভাবে অনেকগুলো প্রেতাত্মাদের কথাগুলো শুনতে পেলাম। প্রেতাত্মারা বলছে, আমি উপেনের চোখে মুখে জল ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করছিলাম। এমন সময় একটি লিফটিকে হাত পিছন থেকে হঠাৎ আমার গলাটা চেপে ধরল। বরফ শীতল সে হাতের স্পর্শে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। কোনো রকমে হাত সরিয়ে দিতে গিয়ে উল্টে পড়লাম মাটিতে। জোরে জোরে শ্বাস নিয়ে হাঁপাতে লাগলাম। সামনের দিকে নিয়মান চাঁদের আলোয় যা দেখলাম তাতে আমার আত্মারাম হাঁচা ছাড়ার জোগাড় হলো। দেখলাম গিরিশ কাকা বুকে হেঁটে ডোবার পাকের ভিতরে নেমে যাচ্ছে, আর দু হাতে মাছ ধরে কাঁচা চিবিয়ে খাচ্ছে। আমার বাবা তখন তাঁবুর ভিতর থেকে খড় জ্বালিয়ে নিয়ে অশরীরীদের উদ্দেশ্যে ছুড়ে দিচ্ছে, আর মুখে বলছিল, গিরিশকে ছেড়ে দে বলছি শয়তানরা, না হলে জ্বালিয়ে শেষ করবো তোদের। কলসির দুরাত্মারা মাছ ধরে খাচ্ছে আর এদিক সেদিক কাঁটা ছুঁড়ে ফেলছে। ততক্ষণে উপেনের জ্ঞান ফিরেছে। এবার সুযোগ বুঝে তিনজনের জ্বলন্ত খড় হাতে নিয়ে ডোবার কাদায় থাকা গিরিশ কাকার দিকে এগিয়ে গেলাম। বাঁচাতেই হবে গিরিশ কাকাকে। অশরীরীগুলো এবার আমাদের আক্রমণ করতে ছুটে এলো। বিভৎস ভয়ঙ্কর মূর্তি দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। সাহস সঞ্চয় করে আমার বাবা এক হাতে মা কালীর একটা কবর চেপে ধরে জোরে জোরে মন্ত্র আউড়ে যেতে লাগলো। আমরাও সেই মন্ত্র জপ করে চললাম। আগুন আর মন্ত্রের জোরে প্রেতাত্মার দল পালিয়ে যেতে লাগলো সামনে থেকে। একটু দূরে গিয়ে ক্রুদ্ধ হয়ে গজরাতে লাগলো, নানান রকম ভাবে ভয় দেখাতে থাকলো। সুযোগ পেলেই ঘাড় মোটকে রক্ত চুষে খাওয়ার জন্য তৈরি হয়েই রইল। উত্তেজনায় আর ভয়ে আমার তখন ছেড়ে দেওয়াকে দেবাছি অবস্থা। ওপেনেরও একই অবস্থা। ঠাকুরের কাছে বারবার প্রার্থনা করছিলাম যেন এই মহাবিপদ থেকে কোনো ক্রমে উদ্ধার পাই। ধীরে ধীরে যখন গিরিশ কাকার কাছে পৌঁছালাম তখন গিরিশ কাকার মুখ বিকৃত হয়ে আছে। মাছের কাঁটার খোঁচায় ক্ষত বিক্ষত মুখ, রক্তবর্ণ চোখ খোলা আছে, তবে বলক্ষীন। সে যেন কোনো একটা ঘোরের মধ্যেই চলছিল। ঘরের জ্বলন্ত আগুনের সামনে আসতেই গিরিশ কাকা তিরিং বিরিং করে লাফিয়ে উঠল। আমাদের নাগালের বাইরে পালাতে চেষ্টা করলো। আমার বাবা কবর সমেত হাতটা গিরিশ কাকার কপালে চেপে ধরল। গিরিশ কাকার ভিতর ভর করা ভূতটা দেহ ছেড়ে বেরিয়েও গেল। তখনই গিরিশ কাকা জ্ঞান হারালো। তার দেহটা বাঁকের কাদায় লুটো বুটি খাচ্ছিল। আমি আর উপেন কোনো মতে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে কাকার শরীরটা তুলে আনলাম ডোবার পাড়ে। ডোবার জল মুখে ছিটিয়ে জ্ঞান ফেরানোর আপ্রাণ প্রচেষ্টা করতে লাগলাম। এদিকে পরের রাতি বেশি অবশিষ্ট আর ছিল না। আগুন জ্বালাতে না পারলে ভূতেদের হাতে মৃত্যু নিশ্চিত। প্রেতাত্মাদের তীক্ষ্ণ নখযুক্ত আঙুলগুলো সেই সময়ের জন্যই অপেক্ষা করছিল। এই সময় সৌভাগ্যবশত গিরিশ কাকার জ্ঞান ফিরে এলো।
আমরা চারজনে গ্রামের বসতির দিকে ছুটতে আরম্ভ করলাম। হাতে জ্বলন্ত খড়ের আঁটি, হাতে আগুনে ছ্যাঁকা লাগছে, তবুও সেটা ফেললাম না। পিছন থেকে ঝোড়ো হাওয়া ছুটে আসছিল, আগুন কিছুতেই নিভে দেওয়া চলবে না। সঙ্গে বৃষ্টির মতো মাছের কাঁটা গায়ে এসে পড়ছিল, কিন্তু সেসব কিছু গ্রাহ্য করলাম না। আমরা একটা একটা করে খড়ের আঁটি জ্বালাতে জ্বালাতে মাঠের উপর দিয়ে চারজনে ছুটতে লাগলাম। এবড়ো খেবড়ো মাঠের রাস্তায় বারবার হোঁচট খেতে খেতে ছুটে চললাম। মাঝে মাঝেই আতঙ্কে ঘাড় ঘুরিয়ে পিছনে দেখতে লাগলাম। বেশ খানিকটা দূরে এসে পিছন ফিরে দেখলাম ভূতগুলো পিছু নিয়েছে কিনা। কাঁটা বৃষ্টিও বন্ধ হয়েছিল। শেষ পর্যন্ত অশরীরই পিছু নেওয়ার সেরকম কোনো লক্ষণ বোঝা গেল না। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে যখন আমরা লোকালয়ে পৌঁছলাম, তখন ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে। আমাদের ডাকাডাকির পর গ্রামের লোকজনও জড়ো হলো। কি হয়েছে জিজ্ঞেস করতে উপেন হাঁপিয়ে হাঁপিয়ে বলতে লাগলো, ভূত প্রেতাত্মা আমাদের তাড়া করেছিল, অল্পের জন্য আমরা প্রাণে বেঁচে গেছি। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। বাড়ির লোকেদের সেবা শুশ্রূষার পর আমরা খানিকটা সুস্থ হয়ে উঠলাম। তবে সেদিনের ভয়ঙ্কর অভিজ্ঞতাটা মনের মধ্যে স্থায়ী জায়গা করে নিল। দিনের আলোতে আর খানিকক্ষণ পরে দলবদ্ধভাবে ডোবার কাছে গিয়ে দেখি চারিদিক লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। ডোবার পাঁকে একটাও মাছ নেই, কেবলমাত্র মাছের কাঁটা তুবাকারে জমা হয়ে আছে। সে অলৌকিক কাণ্ড দেখে গ্রামবাসীরা স্তম্ভিত হয়ে গিয়েছিল। এই পর্যন্ত বলে মৃগেনবাবু একটু থামলেন। সেই ফাঁকে সুমিত বলে উঠল, এই তারপর কি হলো? তারপর আমরা একজন নামকরা পুরোহিতের সঙ্গে দেখা করেছিলাম। বড়লোক জগৎ সম্বন্ধে প্রাজ্ঞ জ্ঞান ছিলেন তিনি। তার বিশেষ ক্ষমতা বলে জানতে পারা গিয়েছিল অপঘাতে মারা যাওয়া প্রেতাত্মাদের দল বাস করত শ্মশানের আশেপাশের বট, অশ্বত্থ প্রভৃতি গাছের শাখায়। বাঁধের পাশের খাল বা ডোবার মাছ ধরে খেয়ে তারা রক্ত পিপাসা মেটাত। ডোবা সেচে মাছ ধরা দেখে লোভ সামলাতে পারেনি তারা, দলে দলে নেমে পড়েছিল মাছ খেতে। তবে তাদের রক্ত পিপাসা না মিটলে আমাদের ঘাড় মটকাতে একটুও দেরি করতো না তারা। সেই পুরোহিতের পরামর্শ অনুযায়ী কিছুদিনের মধ্যেই একটা যজ্ঞের আয়োজন করি। তা যজ্ঞ করে কি ভূত প্রেতগুলোকে তাড়াতে পেরেছিলেন? না, যজ্ঞের উদ্দেশ্য সেটা ছিল না। পুরোহিত মশাই পরামর্শ দিয়েছিলেন যদি প্রেতাত্মাদের শ্মশানের বটগাছ থেকে তাড়াই, তবে আমাদের বাড়িতে বা গ্রামের যে কারোর বাড়িতেই তারা উপদ্রব করতে পারে। তার চাইতে তাদের ঘাঁটিয়ে লাভ নেই। যজ্ঞের মাধ্যমে নিজেদের সুরক্ষা বলয় তৈরি করা হয়েছিল। গ্রামের ত্রিসীমানা যাতে তারা ঘেঁষতে না পারে, তার জন্যই গণ্ডি টেনে দিয়েছিলেন তিনি। তাহলে কি আজও তারা সেখানেই বসবাস করছে? হতে পারে, তবে সেই ঘটনার পর রাতের দিকে কোনোদিনও কেউই ওই পথ আর মারায়নি। বাইরে বৃষ্টি তখনও থামেনি। একটু ঝোড়ো হাওয়া বইছিল। রাস্তার পাশের বাঁশঝাড়টা দোলা খাচ্ছিল। সুমিতের মনে হলো ওই বাঁশঝাড়ে ভূত নেই তো। এমন সময় কাজের লোক গদাইদা জানিয়ে গেল, ছোটবাবু পাড়ার এক জেলের কাছ থেকে দুটো বড় মাছ কিনেছে। বৃষ্টির সময় এক পুকুর থেকে অন্য পুকুরে পালাচ্ছিল। জেলে দেখতে পেয়ে ধরেছে। কি মাছ? আগে বাবু, শোল মাছ, একেবারে জোড়া শোল। আজ জুইয়ে রাঁধবো, কাল দুপুরে জমিয়ে কালিয়া রান্না হবে। উত্তর শুনে সুমিতের মনে হলো এইমাত্র শোনা গল্পে ভূতেরা শোল মাছ খাচ্ছিল, আর তার মামা এখনই শোল মাছ কিনল। কি আশ্চর্য সমাপতন! ভূতেরা আবার মাছগুলো ছিনিয়ে দেবে না তো? মুড়ি বেগুনি খাওয়া শেষ হয়ে গিয়েছিল। এমন সময় সুমিতের দিদিমা এসে ঘরের মধ্যে প্রবেশ করলো। দিদিমা বলে উঠল, কিরে, গল্প শোনা হলো? তোদের দাদুর তো আবার গল্পের ভাণ্ডার, যত চাইবি তত শোনাবে, সেটা সত্যি ঘটনা হোক আর বানানো গল্প হোক। বুঝলি সুমি, তোর দিদিমা আমার জীবনের এই সব ভুতুরে অভিজ্ঞতাগুলোকে স্রেফ গল্প বলেই উড়িয়ে দেয়। কিছুতেই বিশ্বাস করে না ঘটনাগুলো সত্যি আমার জীবনে ঘটেছিল বলে, বুঝলি? এই দাদু, এমন ভুতুরে অভিজ্ঞতা আরো আছে নাকি? তা তো আছে নিশ্চয়ই। তাহলে হয়ে যাক,
আরেকটা রোমহর্ষক গল্প। হ্যাঁ দাদু, তুমি বলো। বর্ষার বাজারে তোরা তোদের গল্প দাদুর আসর জমা, আমি বরং যাই আমার কাজ সারতে। হ্যাঁ হ্যাঁ যাও, তবে জগাকে দিয়ে আমাদের জন্য 1 কাপ করে চা পাঠিয়ে দিও কিন্তু। হ্যাঁ, এই বয়সে দাদু দিদিমার এই খুনসুটি দেখে সুমিতের খুব ভালো লাগলো। সুমিতের দাদু আবার বলতে লাগলো, কিশোর বয়সের অভিজ্ঞতা তো শোনালাম, এবার যখনের ঘটনা বলছি তখন আমি তরতাজা যুবক। সেইবার শ্যামল নামের এক বন্ধু দিদির বিয়েতে আমি নিমন্ত্রণ পেয়েছিলাম। তখন মাঘ মাসের শেষ দিন, কনকনে ঠান্ডা ভাবটা আর নেই। আমি আর পবন নামে আমার এক বন্ধু বিয়ের দিন বিকেলে শ্যামলদের বাড়িতে হাজির হলাম। শ্যামলদের বাড়ি ছিল আমাদের গ্রামের পাশের গ্রাম হরিশপুরে। পবনের বাড়িও ছিল এই গ্রামের শেষ প্রান্তের দিকেই। বিয়ে বাড়িতে আমরাও শ্যামলের সঙ্গে লেগে পড়লাম বরযাত্রীদের আতিথেয়তায়। সবশেষে খাওয়া দাওয়া যখন মিটল তখন বেশ রাত হয়ে গিয়েছিল। বরযাত্রীদের দলের জন্য বরাদ্দ করে তিল ধারণেরও জায়গা নেই। শ্যামলদের বাড়ির অন্য ঘরেও তো আত্মীয় স্বজনদের ভিড়। শীতের শেষ হলো, বেশ কুয়াশা এসেছিল সেদিন। পবন বলল, তোকে এত রাতে আর বাড়ি ফিরতে হবে না, আমার সঙ্গে চল আমার বাড়ি, কাল সকালে ফিরবি। সেই ভালো, আমার সাইকেল আছে, পিছনে চেপে বস পাবো না। জোরে সাইকেল চালালে তোদের বাড়ি পৌঁছাতে কতক্ষণই বার লাগবে বল দেখিনি। কথা মতো শ্যামলকে বিদায় জানিয়ে সাইকেল নিয়ে রাস্তায় নেমে এলাম। শীতের রাত, কুয়াশায় ঢাকা চারিপাশ। পবনের হাতে একটা টর্চ। কাঁচা মাটির রাস্তাটা গ্রামের বুক চিড়ে এঁকে বেঁকে এগিয়ে গেছে। পবনকে পিছনে বসিয়ে প্যাডেলে চাপ দিলাম। এবড়ো খেবড়ো রাস্তা ধরে এগোতে লাগলাম পবনদের বাড়ির দিকে। পবন পিছনে বসে টর্চ ধরে রইল। নিকোষ কালো অন্ধকার ভেদ করে টর্চের আলোর বৃত্তের ভরসায় সাইকেল চালাচ্ছিলাম। রাস্তার দুপাশে গাছগাছালিগুলো কুয়াশার ধূসর চাদর জড়িয়ে দাঁড়িয়েছিল। ঠান্ডা হাওয়ায় ফুলের মাফলারটা বারবার খুলে যাচ্ছিল। হাত দিয়ে ঠিক করে নিয়ে জোরে প্যাডেল করতে থাকলাম। একটা জায়গায় এসে রাস্তাটা দুভাগে ভাগ হয়েছিল। পবনদের বাড়ি যাওয়া যেত দুদিক দিয়েই। একটা রাস্তা অনেকটা ঘুরে ফাঁকা মাঠ পেরিয়ে যেতে হতো, আর অন্যটি পরিত্যক্ত শ্মশানের পাশ দিয়ে সোজা পথ। আমি পবনকে বললাম, কিরে, কোন পথটা ধরবো? ঘুরপথে গেলে অনেকটা দেরি হবে, তুই জঙ্গলের পথটাই ধর। অবশ্য তুই যদি ভয় পাস তাহলে ঘুরে চল। কোনো যুবককে ভীতু বললে তার আত্মসম্মানে আঘাত করা হয়, তাই আমি উত্তর দিলাম, ভয় আবার কিসের রে, তুই এ পথ দিয়ে যাতায়াত করিস। রাতে কোন রাস্তায় সাইকেল ভালো চালানো যাবে সেজন্যই তো তোকে জিজ্ঞাসা করলাম নাকি। ঠিক আছে ভাই, চল এবার ডান দিকে ঘোড়া সাইকেল। যে পথটা ধরে চললাম সে পথে জঙ্গলের পরিমাণ একটু বেশি ছিল। কিছু কিছু জায়গায় আগাছার জঙ্গল রাস্তাটাকে সংকীর্ণ করে তুলেছে। কাছাকাছি কোনো জনবসতিও ছিল না। হঠাৎ পাশের দিকে বাতাসে ভেসে থাকা অনেকগুলো জ্বলন্ত অগ্নিবিন্দু দেখে চমকে উঠলাম। সাইকেলের গতি কমে এলো। পবন বলল, কি হলো রে, সাইকেল থামালি কেন? ইশারায় পাশের দিকে দেখতে বললাম পবনকে। সেও চমকে উঠল। তারপর হাতের টর্চের আলো সেদিকে ফেলতেই দেখতে পেলাম একদল শিয়াল ভাগাড়ে মৃত পশুর পচা মাংস খাচ্ছিল। পচা মাংসের দুর্গন্ধে বাতাস ভারীও হয়েছিল। শিয়ালগুলোর উপর আলো পড়তেই সেগুলো বিরক্ত হয়ে আমাদের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। এই পরিস্থিতিতে আমার গা হাত কিরকম শিরশির করছিল। আবার সাইকেল চালানো শুরু করলাম। এবার বেশ কয়েকবার বেল বাজালাম অকারণেই। কিছুটা যাওয়ার পরই পবন বলল, মৃগেন, এই রাস্তা দিয়ে বাড়ি ফেরাটা মনে হয় ঠিক হয়নি। কেন, এখন আবার কি হলো? তুই তো আমাকে ভীতু বলছিলিস, এখন তুই ভয় পাচ্ছিস? না রে, তখন বুঝতে পারিনি। এখন যত এগোচ্ছি মনে হচ্ছে কে যেন আমাদের পাশে পাশে গাছের আড়ালে আড়ালে চলছে। কথাটা শুনে আমার গাটা ছমছম করে উঠল। বললাম, কিরে, পিছনে ফিরবো নাকি? না, পেছনে যেতে হবে না, তুই জোরে চালা সাইকেল। পরিত্যক্ত শ্মশানটা পেরিয়ে যেতে পারলে আর বেশি দূর নয়। শ্মশান পেরোলাম বেশ দ্রুত গতিতে, কিন্তু খানিক যেতেই ঘটল বিপত্তি। মাটির রাস্তায় বেশ বড় একটা গর্ত ছিল। সাইকেলের চাকা তাতে পড়তেই হুড়মুড়িয়ে পড়ে গেলাম মাটিতে। পবনের হাতের টর্চটাও ছিটকে গেছে। পবন গা ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালো। আমিও সাইকেল নিয়ে উঠে দাঁড়ালাম। বললাম,
এই তোর বিশেষ লাগেনি তো পবন? না, তেমন চোট লাগেনি। তুই ঠিক আছিস তো? আমি উত্তর দিতে যাচ্ছি, ঠিক সেই সময় তীক্ষ্ণ চিৎকারে আমরা সচকিত হয়ে উঠলাম। পাশেই আসে ওরার জঙ্গল। ঝাঁকড়া পাকুর গাছের শিকড়গুলো রাস্তা জুড়ে এদিক ওদিক বিস্তৃত। ঘেঁটু ফুলের গাছের জঙ্গলে বুনো লতা পাতা জট পাকিয়ে আছে। চট করে টর্চটা কুড়িয়ে নিল পবন। যেদিক থেকে চিৎকার ভেসে এলো সেদিকে আলোর ফোকাস ফেলল। অস্পষ্ট আলোয় মনে হলো যেন একটি শাড়ি পরিহিতা বউকে একটি লোক জোর করে টেনে নিয়ে যাচ্ছে। হৃষ্টপুষ্ট চেহারা লোকটির ঊর্ধ্বাঙ্গ খালি, বাবরি চুল কাঁধ পর্যন্ত নেমেছে। কাছা দিয়ে পড়া সাদা কাপড় হাঁটুর উপরে উঠে গেছে। এই শীতেও খালি গা, বেশ আশ্চর্যজনক। স্ত্রী লোকটির আসন্ন বিপদাশঙ্কা করে আমার বুকের ভিতরটা কেঁপে গেল। মহিলাটিকে বাঁচানোর উদ্দেশ্যে চিৎকার করতে করতে দুজনেই ছুটে গেলাম। শ্মশানের এদিকটায় ভাঙা হাঁড়ি আর আবর্জনা ফেলা হয়, সেসব কিছু অগ্রাহ্য করে ছুটতে লাগলাম। পেছন দিক থেকে স্ত্রী লোকটির কিংবা দশাশই লোকটির মুখ দেখতে পাচ্ছিলাম না, তবে তার হাতে যে মোটা এক গাছা রশি আর দড়ি আছে সেটা বোঝা যাচ্ছিল। আমাদের হাঁক ডাকে তার কোনো ভাবান্তর হলো না, যেন কোনো চিৎকার শুনতেই পাইনি। মহিলাটি চুলের মুঠি ধরে হির হির করে টেনে নিয়ে যাচ্ছিল। মহিলাটি তারও সরে চেঁচাচ্ছে। সহসা লোকটি একটা মোটা শ্যাওড়া গাছের ডালের দড়িটা বেঁধে ফেলল। তারপর মহিলাটির গলায় ফাঁসও দিয়ে দিল। লোকটির কৃতকর্মের অবশ্যম্ভাবী ফলাফল সম্বন্ধে ভাবতে গায়ে কাঁটা দিল। এর যে ভয়ের একটা শীতল স্রোত নেমে গেল। যে কোনো প্রকারে লোকটিকে বাধা দিতেই হবে। আমরা দুজনে ছিলাম, নিশ্চয়ই লোকটাকে কাবু করে ফেলতে পারবো। কিন্তু আমরা পৌঁছানোর আগেই বিভীষিকাময় কাণ্ডটা ঘটে গেল। মহিলাটি গাছের ডালে ঝুলে ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। ঘটনার আকস্মিকতায় বিহবল হয়ে লোকটির খুব কাছে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম আমরা। আর কিছুই করার নেই। লোকটির উপর রাগে তখন গা রিড়ি করছে। এই জঘন্য কাজে শাস্তি দিতেই হবে। ক্ষিপ্ত হয়ে ঝাঁপিয়ে পড়তে যাব এমন সময় লোকটি ফিরে তাকালো। অন্ধকারে চোখ খানিকটা ঠিকঠাক ভাবে দেখা দিয়েছিল। সেই চাহনি দেখে বুকে রক্ত জল হয়ে গেল। বিভৎস ভয়ঙ্কর মুখে দগদগে ঘা, অন্ধকারে ধকধক করে জ্বলছে চোখ, আর ঠোঁটের পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। পবনের বিস্ফারিত চোখ আমার পেটের ভিতর থেকে ভয়ের ভাবটা দলা পাকিয়ে এসে গলায় যেন আটকে ছিল। এমন সময় ঝুলন্ত লাশটা বিকৃত কণ্ঠে বলে উঠল, পালিয়ে যা, পালিয়ে যা। ঝুলন্ত মহিলার জিভ বাইরে বেরিয়ে এসেছে। সেই অবস্থাতেই সে সাবধান করছে আমাদের। হৃষ্টপুষ্ট লোকটা এবার এক পা করে আমাদের দিকেই আসছে। আমি সম্বিত ফিরে পেয়ে পবনের হাত ধরে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলাম। ঝোপ ঝাড় ভেঙে এলো পাতারি ছুটছি। পায়ের নিচে মাটির কলসির ভাঙা অংশ লেগে কেটে যাচ্ছে, তাতে আমাদের হুঁশ নেই। পিছন থেকে বিকট অর্থ হাসি শোনা যাচ্ছিল। রাস্তার উপরে এসে সাইকেল নেওয়ারও আর সময় হলো না, সোজা ছুটতে লাগলাম। হাতে টর্চের আলোয় সামনে দেখলাম বাঁশ বাগানের বাঁশগুলো রাস্তার উপরে এসে পড়েছে। ভবন বাঁশগুলো ডিঙে যাওয়ার চেষ্টা করতেই আমি তাকে টেনে ধরলাম। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, তুই প্রচলিত কথাগুলো ভুলে গেলি? হ্যাঁ, ওটা প্রেতাত্মার চাল। বাঁশ ডিঙে যেতে গেলেই বাঁশটা উপরে সোজা হয়ে যাবে। ভবন খানিকটা দম নিয়ে বলল, হ্যাঁ রে, একদম ভুলে গেছিলাম। চল পাশ দিয়ে ছুটে পালাই। কিন্তু পালাবার আগে লোকটির প্রেতাত্মার সামনে এসে দাঁড়ালো। সুচালো নখযুক্ত দুটো হাত আমাদের গলা চেপে ধরতে এলো। আর রেহাই নেই। হঠাৎ মাঝপথেই হাতগুলো থেমে গেল। মহিলার প্রেতাত্মার বিকট কণ্ঠস্বর শোনা গেল, আমার যা ক্ষতি করার করেছিস, আর কারো ক্ষতি করতে দেব না তোকে। এই সুযোগ নষ্ট করলাম না। ডান পাশের কাদায় ভরা নয়াঞ্জলি পেরিয়ে গিয়ে বাঁশ বাগানের পাশ কাটিয়ে আবার ছুটতে লাগলাম সারা দেহে কাদায় ভর্তি নিয়ে। পিছন থেকে তখন শুধু দুই পিশাচের ক্রুদ্ধ গর্জন শুনতে পাচ্ছিলাম। ছুটতে ছুটতে যখন পবনদের বাড়িতে এলাম তখন শরীর ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছে। এক ভয়ানক বিপদ থেকে কোনো ক্রমে যাত্রায় রক্ষা পেয়েছি। ঢকঢক করে খানিকটা জল খেয়ে তবে ধাতস্থ হয়েছিলাম আমরা। বাপ রে,
তাহলে তো তোমরা সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচেছিলে। কিন্তু পরে কি জানতে পেরেছিলে যে ওই প্রেতাত্মাদের পরিচয়? হ্যাঁ, সেটা অবশ্য জানতে পেরেছিলাম। আসল ঘটনাটা ছিল ওই হৃষ্টপিষ্ট লোক বা প্রেতাত্মার নাম ছিল প্রদীপ। শ্বশুর বাড়ি থেকে পণ দিতে না পারার কারণে সে তার স্ত্রী কমলার উপর অকথ্য অত্যাচার চালাতো। কয়েক বছর আগে সে তার স্ত্রী কমলাকে শেওড়া গাছে ঝুলিয়ে খুন করে আর রটিয়ে দেয় কমলা আত্মহত্যা করেছে। সেই থেকে কমলার অতৃপ্ত আত্মা হয়তো ঘুরে বেড়াতো পরিত্যক্ত শ্মশানের আশেপাশেই। অবশ্য কয়েক বছরের মধ্যে প্রদীপও অপঘাতে মরেছিল। রাতের বেলা পথ চলা মানুষকে ওই দৃশ্য দেখিয়ে কি কমলা আসল সত্যতাটা বোঝানোর চেষ্টা করতো? সেটা অবশ্যই হতে পারে, তবে কমলার জন্যই কিন্তু আমরা সেদিন প্রাণে বেঁচেছিলাম। সুমিতের দাদু মৃগেনবাবু গল্প বলা শেষ করতেই দিদিমা ঘরে ঢুকে বলল, কাল গল্প 18-20 শুনে তো আর পেট ভরবে না। রাতের খাবার খেয়ে নিবি আয় সবাই। সুমিতের দাদু কিছু বললেন না, শুধু মুচকি হাসলেন। বৃষ্টি থেমে গিয়েছিল। একটা জোর বাতাসের ঝটকায় গাছপালাগুলো গাছ ছাড়া দিয়ে দাঁড়ালো।